স্ক্যামাররা আমাদের যাবতীয় তথ্য কিভাবে পায়? কারণ আমরা তো এলোমেলোভাবে কোনো কিছু নষ্ট করি না বা কোথাও দিয়ে রাখি না। তারপরেও হয়তো আমরা কোনো ইম্পর্টেন্ট ব্যাংকে দিলাম বা এমন কোথাও দিলাম যেটা খুবই সিকিউর। তারপরও স্ক্যামারদের কাছে আমাদের যাবতীয় তথ্য চলে যায় এবং পরবর্তীকালে আমরা বিভিন্ন রকম প্রবলেমের শিকার হই। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সেটাই আমরা জানবো এবং এখান থেকে সতর্ক হওয়ার একটা পথ বার করব, যেটা আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয়দেরও অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। তো দেখুন, এখানে একটা ঘটনা ঘটে গিয়েছে। নাম ধাম ব্যাংক কিচ্ছু আমি বলবো না, বিষয়টা বলবো কারণ বোঝেন তো এত বড় বড় ব্যাপার এবং এর পেছনে কারা থাকে। আমাদের মতো নর্মাল মানুষদের সব কিছু ডাইরেক্ট বলাটা অনলাইনে ঠিক নয়, আমরা সতর্ক হতে পারি মাত্র। তো একজন ব্যক্তি তিনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন তার ওয়াইফের নামে। যখন ব্যাংকের সমস্ত ওয়াইফের যত ডকুমেন্টস দিয়েছেন তিনি দিয়ে সাবমিট করে এসছেন, আসার পর একটা ফোন নাম্বার সমস্যা হয়েছে, কারণ ওই ব্যক্তির অলরেডি তার নামে একটা অ্যাকাউন্ট ওই ব্যাংকেই ছিল। কাজেই একই নাম্বারে আরেকটা অ্যাকাউন্ট খুলতে আজকের ডেটে এমনিতেই প্রবলেম হয়, আমরা সেটা জানি, সবাই বুঝি। এখন ব্যাংক থেকে একটা কল এসেছিল, এসে সিম্পলভাবে বলা হয়েছিল যে ভালোভাবে বুঝবেন, এখানে অন্য কোনো ব্যাপার নেই, যে আপনার নামে যেহেতু অলরেডি একটা ফোন নাম্বার অ্যাকাউন্ট রয়েছে, তো ওই নাম্বারে এই ব্যাংকে আর অ্যাকাউন্ট খোলা যাবে না, আপনি অন্য একটা নাম্বার দিন। এই ব্যক্তির কাছে, অর্থাৎ যে হাজবেন্ড, তার কাছে একটা সিকিওর নাম্বার ছিল। সিকিওর নাম্বার মিনস সেই নাম্বারটা উনি তার ফ্যামিলির যে দু একজন মেম্বার তাদের কাছেই শুধু রেখেছিলেন, কাউকে দেন না। এটা তার ব্যক্তিগত হতেই পারে। তো তিনি কি করেছেন, সেই নাম্বারটা অগত্যা যেহেতু তার নাম্বারে আর হচ্ছে না, ওই নাম্বারটা দিয়েছেন, ফোনেই দিয়েছেন এবং যে ব্যাংক আধিকারিক তিনি ওখানেই ইনপুট করে নিয়েছেন। অর্থাৎ তিনি কোনো নথি আর কোথাও লিখে রাখেননি, যেহেতু ফোনে কথা হয়ে গিয়েছে। এটাতে কোনো প্রবলেম হয়নি, যথারীতি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। তারপরে ব্যাংকের এই ব্যক্তি কিছু টাকাও ইনভেস্ট করে দিয়েছে, সব ঠিকঠাক। মাস দুই পর হঠাৎ করে আবার একটা কল আসে এবং বলা হয় যে আমি ব্যাংকের হেড অফিস থেকে বলছি, আপনার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে, প্রায় 2 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আপনি আধার লিঙ্ক কেন করেননি? কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য ওটা কম্পালসারি, আপনি আধার কার্ডের নাম্বারটা দিন, তা না হলে আজকেই কিন্তু শেষ ডেট। এই ব্যক্তি একটু সচেতন মানুষ, তো উনি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ব্যাংকে গিয়ে দিয়ে আসছি। বলছে আপনাকে ব্যাংকে আসতে হবে না, আপনি জাস্ট নাম্বার, আমি তো আপনার কাছে কোনো ওটিপি চাইছি না, কিছু চাইছি না, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি জাস্ট আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিন, আপনার সাবমিট করে দিচ্ছি, অফিস বন্ধ হয়ে যাবে, আমি বাড়ি যাব। তো তার বিভিন্ন প্রবলেম, তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি কাজ মিটিয়ে ব্যাপারটা মিটিয়ে দেবে। এবারে এনার সন্দেহটা আরও বেশি হয়ে গিয়েছে যে আমার ব্যাংকে যেতে বারণ করছে, তো উনি কোনোভাবেই রাজি হচ্ছেন না। তো তারপরে কি হচ্ছে, ও প্রান্ত থেকে গালিগালাজ শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ তার মেন চরিত্রে চলে এসেছে। এবার এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? দেখুন, এখানে কোনো রকম টাকা পয়সা কারোর মার যায়নি, কিচ্ছু হয়নি, কিন্তু আমাদের যে শিক্ষা সেটা হচ্ছে, এই যে ব্যক্তি ইনি নিজেই ভিডিওটা আপলোড করেছেন। এবং দেখুন, আমরা চেষ্টা করি এই চ্যানেলে কোনো একটা সঠিক ইনফরমেশান, ভালো ইনফরমেশান এবং মানুষের উপকারে লাগে সেই ধরনের ইনফরমেশান যদি কোথা থেকে কালেকশান করতে পারি বা আমাদের চোখে আসে, এবং আমরা যারা আপনাদের সাবস্ক্রাইবার তাদেরও বলি, এরকম কোনো নিউজ যদি আসে তো আমাকে দিন, আমি সেই বিষয়ে আরও মানুষকে সচেতন করার চেষ্টা করব, অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করব। তো এখানে টাকা পয়সা কিছু যায়নি ঠিকই, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে নথি, এটা ব্যাংক থেকে ওই স্ক্যামারের কাছে গেল না অন্য কোনোভাবে গেল, সেটা এই মুহূর্তে হয়তো বলা ঠিক হবে না, কারণ অন্যভাবেও হতে পারে। যেহেতু ব্যাংকের ওই অ্যাকাউন্ট খোলার পরে পরেই ওই ব্যাংক রিলেটেড ফোনটা এসেছিল, তাই মনে হয়েছে যে ওই ব্যাংকের রিলেটেড বা ব্যাংক থেকে কোনো তথ্য হয়তো ফাঁকা হয়েছে বা লিক হয়েছে। কিংবা এটাও হতে পারে ওই ব্যাংকের সার্ভারে গিয়ে স্ক্যামাররা কোনো তথ্য বের করে নিয়েছে, কারণ ওখানেই উল্লেখ আছে যে ওই একটা বিশিষ্ট এলাকার যে মানুষ তাদেরকেই টার্গেট করা হচ্ছে। সাধারণত কোনো একটা ব্যাংক যদি কোনো জায়গায় স্থাপন্য হয়,
তো তার আশেপাশের মানুষেরাই কিন্তু ম্যাক্সিমাম ওই ব্যাংকে অ্যাকাউন্টটা খোলে। এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? এ থেকে আমরা এই শিক্ষা পেলাম, মানে আমাদের ভবিষ্যতের জন্য এই শিক্ষা, যে কোনো একটা পার্টিকুলার অ্যাকাউন্টে আপনার সর্বোচ্চ যে ধনরাশি অর্থাৎ টোটাল অ্যামাউন্ট রাখবেন না। রাখাটা হয়তো নিরাপদ নয়, কারণ হতে পারে ব্যাংক কর্মীদের কোনো দোষ নেই বা কোনো কেউ এর ভেতরে ইনভলভ নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে এখন যারা টেকনোলজি বের হচ্ছে বা স্ক্যামাররা যেভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, হয়তো সার্ভারটাকে কোনোভাবে ওখান থেকে তুলে নিচ্ছে, অনলাইন থেকে তুলে নিচ্ছে, হতে পারে মেবি, আমি কাউকে দোষারোপ করছি না, বাট আমি বলতে চাইছি কোনো একটা অ্যাকাউন্টে আপনার সমস্ত জমানো ধনরাশি কোনোভাবেই রাখবেন না, ওটাকে খণ্ড খণ্ড করে দিন, তবে বেশি নয়, অন্তত দুটো, একটা পোস্ট অফিসে করুন, দুটো ব্যাংকে করুন, এইভাবে টোটালটা কেটে কেটে ভাগ করে দিন, এবং চেষ্টা করুন আলাদা আলাদা এলাকায় করতে। অর্থাৎ আপনি যেখানেই বাড়ি হোক না কেন, সেটা তো খুব একটা ছোট এলাকা নয়, একটু দূরে গিয়ে অর্থাৎ অন্য লোকেশানে গিয়েও একটা অ্যাকাউন্ট যাতে করা যায় এবং আপনার যাতে অসুবিধা না হয় সেটাও দেখতে হবে। কেন বললাম, এখান থেকে আমি কিন্তু সেই শিক্ষাটা পেলাম এবং আপনাকে শেয়ার করার চেষ্টা করলাম। যদি কখনো লিক হয়ে যায় বা কিছু হয়ে যায়, কোনো একটা অ্যাকাউন্টের উপরে অ্যাক্টিভ হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি হয়তো ভবিষ্যতে কি হবে না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আপনার সমস্ত সঞ্চিত অর্থ কিন্তু নষ্ট হবে না। ঠিক শুধু ব্যাংক নয়, টোটাল ইনফরমেশান আপনি কোনোভাবেই ওই যে কাগজে মুড়িয়ে, কাগজ পুরানো হয়ে গিয়েছে বলে ফেলে দিচ্ছি, কাগজওয়ালাকে দিয়ে দিচ্ছি, বা খাতা যেগুলো বিক্রি হয় এইভাবে দিয়ে দিচ্ছি, এই রকম কিছু করবেন না। কারণ যারা স্ক্যামার তারা এই জাতীয় বিষয়গুলোই কালেকশন করে, ওই আপনার ছোট ছোট কাগজগুলো মহামূল্যবান। চেষ্টা করবেন সেগুলোকে, যদি খারাপ হয়ে যায় কাগজ, নষ্ট করে দিতে। যদি কোথাও কোনো অ্যাকাউন্ট করেন সেগুলো 100% প্রোটেকশান দেওয়ার চেষ্টা করবেন, স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যতটা পরিমাণে সম্ভব। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।